দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। এখনই তার ফেরাটা জরুরি বলে মনে করেন এই রাষ্ট্রচিন্তক। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরেই লন্ডন থেকে দেশে ফিরবেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নতুন হাওয়া বইতে শুরু করে। বন্দিদশা থেকে মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির প্রায় সব নেতা। নিষ্পত্তি হতে থাকে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা। এরই ধারাবাহিকতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে খালাস পান। ১৭ বছর ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১৪ মাস পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের অন্যতম বড় দল হিসেবে বিএনপির সামনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ, কিন্তু দলটির নেতা তারেক রহমান এখনো বিদেশে। অবশ্য ভার্চুয়ালি সভা সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। রাজনীতির এই ক্রান্তি লগ্নে তারেক রহমানের দেশে ফেরা কতটা জরুরি বলছেন এই রাষ্ট্রচিন্তক। তারেক জিয়াকে আসতেই হবে, তা না হলে বিএনপি ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে। ক্রাইসিস টাইম পার করতে হবে তাকে, এবং নানান ধরনের সিদ্ধান্তহীনতার একটা সংকট তৈরি হতে পারে দলের মধ্যে। হ্যাঁ, যে কে কোন সিদ্ধান্ত, মানে কখন কি সিদ্ধান্ত নিতে হবে, এটার একটা কেন্দ্রীয় ডিরেকশন জায়গা থাকতে হয়। নাহলে যে কোনো সময় একটা ভুল সিদ্ধান্তের কারণে দলকে মারাত্মক খেসারত দিতে পারে। বিএনপির ভবিষ্যৎ কর্ণধার দেশে ফিরলে রাজনীতিতে কি পরিবর্তন হবে? দলের নমিনেশনের ক্ষেত্রে প্রায় ১০০ আসনে বিএনপির মধ্যে একটা সমস্যা আছে আর কি। এইগুলা নেতা, অনেক সময় নেতার প্রেজেন্সটা অনেক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতার ফিজিক্যাল প্রেজেন্সটা এগুলো অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করে। বিএনপির নেতারা অবশ্য বলছেন, তারেক রহমান অবশ্যই নির্বাচনের আগে মাতৃভূমিতে পা রাখবেন। প্রতিহিংসার শিকার হয়ে ওনাকে দেশে বাইরে থাকতে হয়েছে। বেগম খালেদা জিয়াও জীবনে বাইরে যা থাকার পাত্র না, মানুষ না। তারেক রহমানের বাইরে থাকার মানুষ না। সুতরাং ওনারা তো দেশের বাইরে একদিন থাকাটা ওনাদের জন্য, ওনারা নিজেকে এটাকে ভালো মনে করেন না। রাজনৈতিকভাবে উনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে দেশে ফিরবেন। দিনক্ষণ বলা যাবে না, বাট মনে হয় না খুব বেশি সময় নেবে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। তখন থেকে লন্ডনে অবস্থান করছেন তিনি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আলোর পেছনে যেমন রয়েছে অন্ধকার, তেমনি রঙিন চুরির ঝনঝনানির পেছনে রয়েছে অভাব অনটনের দুষ্ট চক্র। যারা নিপুণ হাতে বাহারি রঙের হরেক নকশার চুড়ি বানান, তাদের জীবনেই নেই আলোর ঝলকানি। দীর্ঘ সময় ধরে চুড়ি বানানোর কাজে যারা যুক্ত, তাদের ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তায়। আমি ছিল তাই সে মারা গেছে, নিজেরটা নিজে করে খাইতে হয়। মাসুদার এই চাপা কান্না বলে দিচ্ছে তার জীবনে লুকায়িত হতাশা ও বেদনার শত গল্প। কিশোরী থাকতেই চুরির কারখানায় কাজ শুরু করেন মাসুদা। জীবনের লম্বা সময় কাটিয়ে দিয়েছেন এই কাচের বৃত্তে। পড়তি বয়সেও আগুনের ফুলকিতে এখনও ঝালাই করে যাচ্ছেন কাচের চুড়ি। কিন্তু যাপিত জীবনের মধ্যে আর্থিক টানাপোড়েনে কাটে তার সংসার। সুখের দেখা যেন অধরাই তার। চোখে তো আন্দার লাগে, কাজটা করতে পারি না ভালো কইরা। অনেক কি করুম, কইরা তো খাইতে হইব, বাঁচতে হইব, তো কি করুম। 2 মেয়ে বিয়া দিছি, পোলা রিক্সা চালায়, পোলা ভাত খায় বলিয়া, আমার তার পোলা দেখে না। তপ্ত আগুনে নরম কাঁচ গলে তৈরি হয় রঙিন চুড়ি। অপরদিকে আগুনে গলে তার স্বপ্ন, গলে আশা, গলে জীবনের রং। এই কাজ দিয়ে আমরা সংসার চলে, কতবা 2 জন মানুষ নাতিরা লইয়া খাই, চলি, ঘর ভাড়া দেই, কোনো মতন আর কি আমরা দিনটা কাটাইতেছি। একটু খাইয়া ঘর ভাড়া দিয়ে আমরা একটু বাঁচতে পারি। হ্যাঁ, এই আমরা চাই, আমরা বাড়ি গাড়ি এমন কিছু চাই না।
মাসুদার চেয়ে বয়োবৃদ্ধ কুলসুম বার্ধক্যে এসেও জীবিকা নির্বাহ করতে কাজ করেন কাচের চুড়ির এই কারখানায়। সম্প্রতি আগুনে পুড়িয়েছেন হাত, তাই কাজ করতে বেগ পেতে হয় তাকে। কেউ লক্ষ্য নাই আমার খাওয়াইয়া রাখবো। আমি এই গরমের মাঝে কাম করি, তেলের দাম, গ্যাসের দাম, দর বাড়া সব বাড়ছে। আমি 8টা পুজো আছে, 8 পোড়া লইয়া মেডিকেল থেকে আইছি। আমাকে যে মালিকেও হেরম ইয়েও না, মালিকে যে নামবো দিব, সব কিছু দাম বাড়ছে। মাসুদা ও কুলসুমের মতো আরও নারীরা রয়েছেন যারা দিনের পর দিন এই ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। অল্প আয়ে যাদের সংসার চালানো দায়। ভাগ্যের চাকা কবে ঘুরবে তাদের সবারই তা অজানা। যাদের ঘামে গড়া এই সৌন্দর্যের অলংকার, তাদের জীবনে নেই আলো। চুরির মতো ভঙ্গুর তাদের স্বপ্ন, আর সময়ের আগুনেই জ্বলে তাদের প্রতিদিন। তাদের শ্রমে রঙিন হয় শহরের দোকান, কিন্তু তাদের জীবনে রং বলতে কেবলই ধোঁয়া আর ক্লান্তি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদপুরে 1.5 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এসব স্কুলে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের। তবে ভবনগুলো দ্রুত সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটি চাঁদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শুধু এই বিদ্যালয়ই নয়, এমন আরও 1.5 শতাধিক বিদ্যালয় ভবনের অবস্থা একই। ঝুঁকি নিয়ে এসব স্কুলেই পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল পুরো ভাঙাচোরা, বৃষ্টির দিন পানি পড়ে পানির জন্য আমরা ক্লাস করতে পারি না। অনেক সময় আমাদের প্রায় পানির কারণে আমাদের পড়ালেখা বাদে বাসায় যেতে হয়। আমাদের ভয় করে যে স্কুল ভেঙে পড়তে পারে। কোনো কোনো ভবনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে বই খাতা। আবহাওয়া ভালো না থাকলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হয় শ্রেণী কার্যক্রম। ওরা ভয়ে স্কুলে আসতে পারে না। আমাদের হলগুলো দেখুন, অনেক পুরানো। এটা 53 বছর হয়েছে স্কুলের। বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ। বিভিন্ন সময়ে ক্ষুদ্র মেরামত এবং বৃহৎ মেরামত করে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিভাবকদের অভিযোগ, সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সময় জানালেও কোনো লাভ হয়নি। উপর থেকে যে ভাঙা পড়তেছে, টেবিল গুলা ভাঙতেছে, বৃষ্টি হলে পানি পড়তেছে, আমাদের বাচ্চাদের অনেক ক্ষতিকর। যে কোনো সময় এগুলি একটা দুর্ঘটনা ঘটতে পারে। চাঁদপুরের 8 উপজেলায় 1100 স্কুলের মধ্যে 173টি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থাই নাজুক। এর মধ্যে এই তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি আগামী অর্থ বছরে আমাদের এই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনগুলিতে নতুন ভবন দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের কাছে আরও 3 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার রাতে মরদেহগুলো রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, 3 জিম্মির মরদেহ গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস এ পর্যন্ত যে 17টি মরদেহ ফেরত দিয়েছে, সেগুলোর মধ্যে 15 জন ইসরায়েলি, বাকি 2 জনের একজন থাইল্যান্ডের এবং আরেকজন নেপালের নাগরিক। এদিকে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বারবার তা ভঙ্গ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধবিরতির পর থেকে নিহতের সংখ্যা বেড়ে 236 জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন আরও অনেকে। গত মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে হিন্দুকুশ অঞ্চলটি। এর কেন্দ্রস্থল ছিল মাজারি শরীফ শহরের কাছে খোলম এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় 28 কিলোমিটার গভীরে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগান রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা AFP। এর আগে চলতি বছর 31 আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে আরেক ভূমিকম্পে 2000-এর বেশি মানুষ মারা যান। খেলার খবর। ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা।
সাউথ আফ্রিকাকে 52 রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হরমনপ্রীত কৌরের দল। আর প্রথমবার ফাইনালে উঠে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ল প্রোটিয়ারা। রোববার নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 298 রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তারায় 45 ওভার 3 বলে 246 রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকার মেয়েরা। প্লেয়ার অফ দ্য সিরিজ হন ভারতের দীপ্তি শর্মা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি বছরে আদায় 363 কোটি টাকা, চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর 3 বাস টার্মিনাল। এপাশে রয়েছে সমাধান মিলতে পারে আজ গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে। আরেকটি শিরোনাম সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, এমনটি বলেছেন তারেক রহমান। দর্শক, সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ সরকার সিদ্ধান্ত জানাতে পারে। একদিনে নির্বাচন ও গণভোটের চিন্তা, 270 দিন পর স্বয়ংক্রিয় সংস্কার বাদ যেতে পারে। এছাড়া রয়েছে বিচার বিভাগে 30 সুপারিশের মধ্যে বাস্তবায়ন 8টি। জোট শরিকদের একই প্রতীকে নির্বাচনের সুযোগ নিয়ে বিতর্ক, সংশোধিত আরপিওতে পুনরায় সংশোধন প্রসঙ্গে। এছাড়া তারেক রহমান বলেছেন নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্র উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে। মানবতা অপরাধ বিষয় রয়েছে ইনু হানিফ সহ 5 জনের বিচার শুরু। দর্শক, এরপরে আছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম কমিশনের মাধ্যমে নিয়োগ ও বদলির দাবি পুলিশের, বাসস্থান ও যানবাহন সুবিধা বাড়ানোর তাগিদ, 14 মাসে 598 হামলা, রাতে টহল দল থাকে না রাস্তায়। এছাড়া রয়েছে অন্য দেশের সরকার বদলের রাজনীতি আর করবে না যুক্তরাষ্ট্র, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের মন্তব্য। ইত্তেফাকে আরও রয়েছে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল এখন দৃশ্যমান হয়েছে, এমনটি বলেছেন তারেক রহমান। শিগগিরই বিএনপি মনোনীত দলীয় প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টা বলেছেন ফ্যাসিবাদকে পরাস্ত করতে ও দেশকে বাঁচাতে ঐক্যের বিকল্প নেই। দর্শকের পরে আছে দৈনিক প্রথম আলো। সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর থেকে দল দুটির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আরপিও সংশোধনীকে কেন্দ্র করে সেটা আরও তীব্র হচ্ছে। এরপরে রয়েছে মব তৈরি করে মানুষ হত্যা, আসামি গ্রেপ্তার 1.27%। 13 মাসে মব সহিংসতার 46টি ঘটনায় 67 জনের মৃত্যু হয়েছে, এমনটি বিশ্লেষণ করে পাওয়া গেছে। এছাড়া রয়েছে ডেকে নিয়ে হত্যার 2 ঘটনাকে গণপিটুনি বলছে পুলিশ, এবং গোবিন্দগঞ্জে চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে জটিলতার মেঘ কেটে যাচ্ছে। আরেকটি শিরোনাম ইসরায়েলি নেতাদের নাম পাল্টানোর নেপথ্যে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।